প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 2 দিনে 2টি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ম্যানুয়ালি অথবা অনলাইনে রিটার্ন দাখিল করা যায়, আয়কর রিটার্ন। তো যারা নিজের আয়কর রিটার্ন নিজেই দাখিল করতে চান তাদের জন্য এই ভিডিও দুটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন এবং অনেকেই আবার জানতে চেয়েছেন আমি যে এভাবে বলেছি তার রেফারেন্সটা কি, আসলে কিসের ভিত্তিতে আমি এইগুলা পরামর্শ দিয়েছি বা অনলাইনে আয়কর পূরণ করেছি। তো আসলে এই যে একটি গাইডলাইন কিন্তু এনবিআর দিয়ে থাকে প্রতি বছরে, যেটা কি বলা হয় আয়কর নির্দেশিকা। তো আয়কর নির্দেশিকা 2024-25 অনুসারেই কিন্তু আমি সেই ভিডিও দুটি করার চেষ্টা করেছি বা আমি অনলাইনে রিটার্ন দাখিল করেছি। তো আপনারাও এই নির্দেশিকাটা দেখে পড়ে বুঝে নিজেরটা নিয়ে দিতে পারবেন। তো আমি এই জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি দিচ্ছি। সেটি হলো এই নির্দেশিকাটাতে আপনি কোথায় পাবেন। হ্যাঁ, এটি পাবেন এনবিআর এর ওয়েবসাইট। আপনারা এনবিআর এর ওয়েবসাইট সকলেই চিনেন, যে www.nbr.gov.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যে এই যে মেনু বারটি দেখতেছেন সবুজ বর্ডার, এই মেনু বারের দেখেন এদিকে পাবলিকেশনস বলে একটি কথা আছে। এই পাবলিকেশনস এর মধ্যে কয়েকটি সাবমেনু আছে ইনকাম ট্যাক্স। আপনি ইনকাম ট্যাক্স এর উপর যখন ক্লিক করবেন তখন আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে, যেটি আপনি সামনে দেখছেন। এখানে দেখেন এই 25/8/2024 তারিখে তাদের একটা পাবলিকেশনস আছে, ইনকাম ট্যাক্স নির্দেশিকা 2024-25। এটি আপনি ক্লিক করবেন। এটি ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে এটি চলে আসবে এবং এটি আপনি এই যে উপরে ডাউনলোড বা প্রিন্ট করে আপনি এটি সংরক্ষণ করবেন এবং এটি আপনি মোবাইলে কম্পিউটারে যেভাবেই হোক না কেন প্রিন্ট করে আপনি পড়বেন। তো পড়লেই কিন্তু আসলে এটি আপনি বুঝতে পারবেন এখানে কি আছে। তো আমি আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য যে এই যে ট্যাক্স ফাইলটি বা রিটার্নটি দাখিল করার জন্য যে যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের জন্য দরকার, একদম অল্প আয়ের মানুষ, ঠিক আছে, তাদের জন্য যে বিষয়গুলো দরকার বা টুকটাক যেটু জানলে একটা রিটার্ন দাখিল করা যায়, সেটি আমি আপনাদেরকে বলছি। আপনারা অন্যগুলো আপনাদের নিজেদের প্রয়োজন মতো আপনি জেনে নেবেন। তো এই যে রিটার্ন যে নির্দেশিকাটি রয়েছে শুরুতেই যেখানে রয়েছে এখানে সূচিপত্রে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে কি আছে। এখানে আসলে আপনার মনে যত প্রশ্ন আছে যে রিটার্ন কি, কেন দেওয়া হবে, কোথায় পাওয়া যাবে, রিটার্ন দাখিল করলে কি হবে, না করলে কি হবে, ঠিক আছে, কোন কোন টাকার উপর রিটার্ন আয়কর দিতে হবে, কোনগুলো দিতে হবে না, কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যাবে, মানে একদম সবকিছু এখানে দেওয়া আছে। এবং এখানে বেশ কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে একদম যে একজন মানুষের, সে সরকারি চাকরি করে, তার আয় এত, তার বিনিয়োগ এত, তাহলে তার রিটার্ন কেমন হবে, একজন কৃষিজীবী কেমন হবে, একজন ব্যবসায়ীর কেমন হবে, সব কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি এটা দেখে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দেখে আপনি এখানে রিটার্ন দাখিলের জন্য কাজ করবেন। তো আমি প্রথম যেটুকু আসলে জানা দরকার সেটুকুই আসলে বলার চেষ্টা করছি এখান থেকে। প্রথমত হলো এবছর কাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। তো এখানে বলা হয়েছে কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সেলফ ইন্ডিভিজুয়াল, তার যদি স্বনির্ধারণী নিজেই মানে কোনো আহ, নিজের কর নিজে আর কি দিবে, কোনো প্রতিষ্ঠান না, সেক্ষেত্রে স্বাভাবিক করদাতা তার যদি আয় 3,50,000 টাকার বেশি হয়, করযোগ্য আয়, তাহলে তাকেই রিটার্ন দাখিল করতে হবে। আর মহিলা এবং 65 বছর বা তার চেয়ে বেশি বয়সের করদাতা যদি তার যদি আয় 4 লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া রয়েছে তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে 4,75,000 টাকার বেশি হয়, আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করদাতার আয় যদি 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া আবশ্যিকভাবে যাদের রিটার্ন দাখিল করতে হবে সেটি বলা হয়েছে করদাতার মোট আয় করমুক্ত সীমা যদি অতিক্রম করে, আবার এই যে 3 বছরের কোনো মানে সে আয় বর্ষের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে, অর্থাৎ এ বছর থেকে পূর্ববর্তী 3 বছর যদি কোনোদিন সে কর দিয়ে থাকে তাহলে এবারও দিতে হবে। এরকম ফার্মের অংশীদার হলে, তারপরে এখানে এরকম দেওয়া আছে, একদম নির্দিষ্ট করে দেওয়া আছে এই সব ক্যাটাগরির মধ্যে পড়লে তাদেরকে অবশ্যই এবছরও কর রিটার্ন দাখিল করতে হবে, ঠিক আছে। তো আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন কাদের দিতে হবে। আমি বললাম না অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, একদম কত দেখেন এখানে
আহ, একদম 51টি এখানে পয়েন্ট যুক্ত রয়েছে এই ধরনের মানুষদের বা ব্যক্তি বা করদাতার কর দিতে হবে। ওকে, এরপরে রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে? আমি কিন্তু আগেই দেখিয়েছি যে অনলাইনে পাবেন, এটা ডাউনলোড করে নিতে পারবেন বা দোকান থেকে নিতে পারবেন প্রিন্ট করে বা ফটোকপি করে। যাই হোক, এরপরে অনেক কিছু আছে আসলে। রিটার্ন কিভাবে দাখিল করতে, রিটার্ন দাখিল না করলে কি হবে, এটা একটু জানা দরকার। এটি হলো যে আমরা অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত হতে পারি। এছাড়া জরিমানা হতে পারে বা অন্য ধরনের আইনি ব্যবস্থা তো আছেই যদি আমরা কর না দিই, কর ফাঁকি দেই, মানে রিটার্ন দাখিল না করি। ঠিক আছে, এরপরে বিভিন্নভাবে রিটার্নের জন্য যে বিষয়টি আছে, এখানে অনেক অনেক কিছু বলা হয়েছে। আহ, আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে যাই। আহ, কোন আয়ের খাত, কোথা থেকে আয় আসতে পারে, সবগুলো দেওয়া আছে। মোট আয় কি, আহ, কিভাবে, এগুলো দেওয়া আছে। উম, আয় বিবরণী কি হবে। ওকে, আমরা এগুলো, এই জায়গাটা আমাদের একটু বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনার যে করের হার সেটি কেমন, কত পার্সেন্ট কর দিতে হবে, কয় টাকায় কর দিতে হবে, সেটা জানা দরকার। তো আমরা প্রথমে জেনেছি যে স্বাভাবিক ব্যক্তির জন্য 3.5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর শূন্য, অর্থাৎ তার যদি করযোগ্য আয় হয়ে থাকে, মানে যে টাকা ইনকাম করলে যে টাকার উপর কর হয়, সব ধরনের আয়ের উপর কর হয় না, এটা আমাদের বুঝতে হবে। মনে করেন যদি কেউ চাকরি করে তার মূল বেতনের উপর কর হয়, কিন্তু সে যে বাড়ি ভাড়া পায় তার উপর কর হয় না, কিন্তু সেটাও তো আর আয়। তো এরকম করযোগ্য আয় যদি 3.5 লাখ টাকা হয়, সে পর্যন্ত শূন্য। তার থেকে 1 টাকাও যদি বেশি হয় তাহলে কর দিতে হবে। এবং সেটা কেমন, এই 3.5 লাখ টাকার পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত তাকে 5% কর দিতে হবে, এবং তার পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত তাকে 10% কর দিতে হবে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ধরে নেই এক ব্যক্তির আয় 4 লাখ টাকা, তাহলে 3.5 লাখ টাকা মাইনাস করলে থাকলো 50,000 টাকা। তাহলে ওই 50,000 টাকার জন্য তাকে 5% করে কর দিতে হবে। 50%, 50,000 টাকার 5%, ঠিক আছে, যত টাকা আসে। এরকম করে কত দূর পর্যন্ত 5% দিতে পারবে? সর্বোচ্চ 1 লাখ। ওই 3.5 লাখ টাকার পরে সর্বোচ্চ 1 লাখ। অর্থাৎ একজনের আয় যদি 4.5 লাখ টাকা হয়, তাহলে 3.5 লাখ বাদ দিয়ে যে 1 লাখ টাকা তার উপর 5% কর দিবে, অর্থাৎ 5,000 টাকা। কিন্তু 4.5 লাখ ছাড়িয়ে যদি মনে করেন 1 টাকাও বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপে চলে গেল কি, এই পরবর্তী 4 লাখ টাকার উপরে তার 10%, অর্থাৎ যদি তার 4.5 লাখের উপর 50,000 হয় বেশি, সেই 50-এর প্রথম 1 লাখের জন্য সে 10% দিবে, আর পরবর্তী যে 50,000 থাকলো তার উপর সে 10% দিবে। ঠিক আছে, এভাবে কত দূর পর্যন্ত দিতে পারবে? সর্বোচ্চ আরো 4 লাখ পর্যন্ত। ওকে, এভাবে এই 4 লাখ যাওয়ার পরে এর থেকেও যদি বেশি আয় থাকে, সেক্ষেত্রে পরবর্তী যে 5 লাখ টাকা সর্বোচ্চ, তার জন্য তাকে 15% দিতে হবে। এর পরবর্তী 5 লাখের জন্য 20% দিতে হবে। এই টাকার বাদে এর বেশি, মনে করেন এই যে যদি যোগ করি, 5 5 10 আর 14 আর 15 আর 3.5, 15, 8, 18.5 লক্ষ টাকা, এর চেয়ে যদি বেশি আয় থাকে, এই 18.5 লক্ষ টাকার হিসাব এমন করে, এর থেকে যত টাকাই ইনকাম করুক, মনে করেন সে 1 কোটি টাকার মালিক, তাহলে 18.5 লক্ষ টাকার হিসাবটা হবে এমন: 3.5 লক্ষ টাকা বাদ মৌকুব, তারপরে 5% 1 লক্ষের জন্য, তারপরে 4 লক্ষের জন্য 10%, তারপরে 5 লক্ষের জন্য 15%, তারপরে 5 লক্ষের জন্য 20%, এবং এরপরে যত টাকা আছে যতই থাক না কেন সব টাকার উপর তাকে 25% করে কর দিতে হবে, ওই টাকার অবশিষ্ট। ঠিক আছে, তো এটি গেল যে স্বাভাবিক ব্যক্তির জন্য। কিন্তু নারী বা যে অন্যান্য যে 4-5টি ক্যাটাগরি রয়েছে, 65 বছরের ঊর্ধ্বে করদাতা, তাদের জন্য কিন্তু এই প্রথম আয় যে শূন্য, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজিট। তো পরে এই জন্য কিন্তু এগুলো একটু চেঞ্জ হবে। আপনার যে ক্যাটাগরি আছে আপনি সেটা দেখে নেবেন, এগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে কর রেয়াতের বিষয়টি। আপনারা আসলে এই কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে কর পাওয়া যাবে, কর রেয়াত পাওয়া যাবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন আপনার যে পলিসি, বীমা পলিসি, তারপর পেনশন স্কিম, তারপরে যে ডিপোজিট স্কিম, তারপরে সঞ্চয়পত্র, ঠিক আছে, আপনার কল্যাণ তহবিলতে চাঁদা, বার্ধক্য তহবিল, জাকাত তহবিল, অন্যান্য, ঠিক আছে, ভবিষ্যৎ তহবিল, এগুলো আপনারা জেনে নেবেন। নিচে আরো দেওয়া আছে কোন জায়গার আয় কর
পরিমাপযোগ্য, কোন জায়গায় ইনভেস্ট করলে আপনি কর রেয়াত পাবেন, সেটা আমি আরো ডিটেলস বলবো পিছনের নিচের দিকে, আপনারা একটু জাস্ট দেখে যান। এখানে একটি কথা বলি যে যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে আপনারা যদি এগুলো দেখবেন বেশি করে, তাহলে কি হবে, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এটা বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আয়, কৃষি হইতে হয়, ব্যবসা হইতে আয়, মূলধন হতে আয়, কিভাবে আয় হবে, কিভাবে সেটি তারপরে সেখানে কর আসবে সেটি দেওয়া আছে। এরপরে হচ্ছে উৎসেকর কর্তন, এটি অনেকেই জানতে চান উৎসেকর কর্তন কি। আসলে উৎসেকর কর্তনের বিষয়টি হলো যে আপনি যে উৎস থেকে আয় করেন, মনে করেন আপনার কিছু সঞ্চয়পত্র কিনেছেন, তাহলে সঞ্চয়পত্রে কি আপনি ইন্টারেস্ট পান, মানে আপনার আয় হয়। তাহলে এই সঞ্চয়পত্রের আয় থেকে সরকার কিন্তু আবার কিছু ট্যাক্স কেটে নিয়ে যায়। সেটাই হলো যে যেখান থেকে আয় হয় সেখান থেকেই আবার কর আপনার কেটে নেয়। তাহলে ওইটা হলো আপনার উৎসের কর। আপনি যদি এরকম ব্যাংক ডিপিএস স্টেটমেন্ট বা সঞ্চয়পত্রের স্টেটমেন্ট তুলেন তখন দেখবেন সোর্স ট্যাক্স কাটা হয়েছে, সেটাই আপনার উৎসের কর। ঠিক আছে, তো আপনি এভাবে কত কাটছে সেটা আপনার ওখানে দিতে হবে, যত উৎসের কর কাটে যত কিছু সেগুলো একসাথে আপনি যোগ করে দিবেন। এখানে চাকরি হইতে যাদের আয় আছে তাদের হিসাবটা কেমন হবে, কি কি আয় থাকতে পারে এগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, এগুলো আপনারা আসলে আস্তে আস্তে দেখবেন, যে প্রত্যেকটা বিষয় আপনারা ভালো করে দেখবেন, যে এখানে রয়েছে যে কোন কোন আয় জায়গাটা যে কর অব্যাহতি দিছে কোন কোন বিষয়টার উপরে। ঠিক আছে, কর অব্যাহতি মানে কর দিতে হবে না যা যে আয়ের উপরে। আহ, এ- এইখানে কিন্তু কয়েকটি বিষয় আপনারা বুঝতে হবে। একটা হলো করযোগ্য আয়, অর্থাৎ যে টাকার উপর যে আয়ের উপর কর দিতে হয়। একটা হলো কর রেয়াত যুক্ত আয়, অর্থাৎ ইনভেস্ট করেছেন সেখান থেকে আয় হয়, কিন্তু সেখানে কর তো দিতেই হবে না, বরঞ্চ সেখানে কর রেয়াত পাবেন। আরেকটা হলো কিছু আয় আছে সরকার বলে দিয়েছে এখানে কর দিতে হবে না, ঠিক। আর ন্যূনতম কর, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক এক এলাকা ভেদে ন্যূনতম কর ভিন্ন রয়। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত 3,000 টাকা। এই জায়গাটা একটু বুঝতে হবে। প্রিয় দর্শক, ঘটনাটি হলো আপনার যদি কর দিতে হয়, মানে কর দিতে হবে না তো 3-3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ যে ফিগারটা আছে যার যেটা প্রযোজ্য, কিন্তু আপনার যদি কর দিতে হয় 3.5 লক্ষ টাকার উপরে 1 টাকাও ইনকাম থাকে, তাহলে 1 টাকার উপর কত দিতে হবে, নিশ্চয়ই আপনি বুঝতেছেন যে ওই ইনকামের পরও ওই ন্যূনতম যে শূন্য কর তারপরে 1 লক্ষ টাকা পর্যন্ত 5% সুদ, 5% কর দিতে হবে। তাহলে আপনার যদি 5 টাকাও বাড়তি থাকে তাহলে 5 টাকার সেই 5%, ঠিক আছে, এমন হবে। তাহলে আমি ওরকম একটু হিসাবের সুবিধার জন্য যদি বলি, ধরেন আপনার 3,60,000 টাকা ইনকাম আছে, তাহলে কি 3.5 লক্ষ বাদ দিয়ে আপনার 10,000 টাকা থাকলো, 10,000 টাকার উপর আপনার কর দিতে হবে। কেমন কর? 5% কর। এই তো হিসাবটা হয়ে গেল। তো 10,000 টাকার 5% মানে কত? 50 টাকা। ওকে, এখন কথা হলো আপনি যদি এই যে 3টি ক্যাটাগরি দিছে এই এলাকার মধ্যে থাকেন, তাহলে আপনার যদি কর আসলে জমা দিতেই হয়, আপনি ওই 5 টাকা দিয়ে পারবেন না, 10 টাকা দিয়ে পারবেন না। 5,000 ন্যূনতম আপনাকে 5,000 টাকা দিতে হবে, অথবা 4 অথবা 3। ঠিক আছে বিষয়টা। আর যদি 5,000 টাকার উপরে আসে তাহলে সেই টাকাই, মানে 5,000 টাকার কম যদি 1 টাকাও কর আসে, কম কর আসে, সেটা আপনি সেই টাকা দিলে হবে না আপনাকে জমা, আপনাকে ন্যূনতম করটাই দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে। এরপরে যে জিনিসটা লাগবে বিনিয়োগজনিত কর রেয়াত। তো এইখানে দেখেন একটি বিষয় দিয়ে দেওয়া হয়েছে, কোন এক ব্যক্তি কত কর পাবে কিভাবে, 0.03 গুণ ক, অথবা 0.015 গুণ খ, অথবা 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম, সরকার আপনাকে সুবিধা দেবে, কিন্তু সুবিধা দেবে এই শর্তে সাপেক্ষে। এই তিনটার একটু ব্যাখ্যা দেখেন। ক মানে হলো কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়, এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়। ঠিক আছে,
আপনার কর অব্যাহতি প্রাপ্ত হয় যে আয়ের উপর কর দিতে হয় না, আবার হ্রাসকৃত কর যে আয় দেন এবং ন্যূনতম কর প্রযোজ্য এই যে আয়ের উপরে কর প্রযোজ্য এর উপায়, এই আয়গুলো বাদ দিয়ে যে টাকা থাকবে সেই টাকার সাথে 0.03 গুণ করলে যে টাকা আসবে সেই টাকা তার একটা হিসাব করবেন, ধরে নেন একটা টাকা হলো। এরপরে অথবা হলো 0.15 গুণ খ। খ মানে কি? কোন আয় বর্ষের ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। অর্থাৎ আপনি মোট কত বিনিয়োগ করলেন এবং কত ব্যয় করলেন, এই দুইটার যোগফল করে মানে বিনিয়োগের জন্য যে আসবে তার 15%। ঠিক আছে, আপনার যত বিনিয়োগ করলেন সেই বিনিয়োগের 15%। ঠিক আছে, অথবা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে, তিনটা ফিগার হবে সংখ্যা, আপনি হিসেব করে দেখবেন এই দুইটা ফিগার আর 10 লক্ষ, এর সাথে কম্পেয়ার করবেন কোনটা কম, সেই টাকাটা আপনার করে আনতে হবে। ঠিক আছে, ওকে। এরপর বিনিয়োগযোগ্য খাত। এবার দেখেন কর রেয়াতযোগ্য বিনিয়োগের খাত, এই জায়গাগুলো আপনি ওইখানে উপরে আমরা দেখেছিলাম এটা দিতে হবে, কিন্তু এই জায়গায় কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছে কোনগুলো আপনার কোথায় কোথায় টাকা রাখলে বা বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন। ওকে, এরপরে আরেকটি আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা দেখতে হবে সেটি হলো যে আপনার কর মুক্ত আয় কোনগুলো। আপনার আমরা তো দুইটা জায়গায় ওখানে হিসেব করতে হয়, করযুক্ত আর করমুক্ত। তাহলে করযুক্ত কোনটা সেটা না জেনে যদি আমরা করমুক্তটা জানি তাহলে হয়ে যায়, অথবা কোনগুলো করযুক্ত। তো এগুলো কিন্তু মাঝে করমুক্ত কিন্তু মাঝে মাঝে প্রজ্ঞাপন দিয়ে সরকার পরিবর্তন করে, যে বছর এগুলো করমুক্ত ঘোষণা করা হলো বা এটা করমুক্ত করযুক্ত করা হলো, এরকম হয়। তো প্রতি বছরের জন্য একটু চেঞ্জ হয়। এইবারে দেখেন এই জায়গাটায় 73 পৃষ্ঠায় দেখেন এইটা হলো এতগুলো খাত 1 2 3 এই বিভিন্ন আমরা একটু বলেছিলাম যে প্রথম দিকেই কোনগুলো, যেমন ওই যে হাউস রেন্ট, তারপরে মেডিকেল, তারপরে অন্যান্য যে বিষয়গুলো বলছিলাম টিফিন ভাতা। তো এরকম করে করে এখানে কিন্তু সব দেওয়া আছে কোনগুলোই আপনাকে কর মুক্ত আয়। তাহলে এটা না জানলে কিন্তু আপনি ওই হিসাবটা করতে পারবেন না, অতএব আপনাকে এই শেষ পর্যন্ত এটা দেখতে হবে। ঠিক আছে, এরপরে আবার অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু মূল কথা বলে গেলাম আপনাদেরকে। আপনার কয়েকটা জিনিস জানা দরকার, আমি যদি একটু সামারি করি সেটা হলো আপনার কোন কোন খাতের আয়ের উপর কর দিতে হয় সেটা জানা দরকার, কোন কোন খাতের আয়ের উপর কর মুক্ত থাকে সেটা জানা দরকার, আপনি কোন কোন খাতে ইনভেস্ট করলে কর রেয়াত পাবেন সেটা জানা দরকার, আপনি কত পার্সেন্ট বা কত টাকার উপর রেয়াত পাবেন সেটা জানা দরকার। ঠিক আছে, এছাড়া অন্য হিসাব তেমন কিছু না, আপনার সম্পদের হিসাব আপনি দিবেন যত আছে, সম্পদের কিন্তু কর দিতে হয় না। ঠিক আছে, আপনার প্রতি বছর এই আয় এবং ব্যয়ের পার্থক্যের পরে যেটুকু জমা হয় থাকে সেটা হচ্ছে আপনার পরিসম্পদ বেড়ে যায়, তার জন্য কিন্তু কর দিতে হয় না, দিতে হয় 1 বছরের আয়ের উপর। ঠিক আছে, এরপরে নিচের দিকে সেই আপনি যে রিটার্ন ফর্ম আছে সেগুলো দেওয়া আছে। ওকে, তো এগুলো আর আপনার আমি কোথা থেকে পাবেন আর দেখা বললাম না। তো এ পর্যন্তই থাকলো। আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ছড়িয়ে দিয়ে অন্যকে সহযোগিতা করবেন, এবং সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।